গোবিন্দজি শব্দ থাকতে পারে, কিন্তু ওর আগে লাগিয়ে দাও গৌর গোবিন্দ, গৌর গোবিন্দ গৌরীয় মঠ। তা ওই লিখে নিয়ে গেছে গৌর গোবিন্দজি গৌরীয় মঠ করতে পারো, তাতে অসুবিধা হবে না, আলাদা নাম তো। আমি বলে দিলাম গৌর গোবিন্দের, আবার ইতিহাস বলে দিলাম। সেই ইতিহাস তোমাদের জানা নেই, আমার তো একটু একটু জানা আছে গুরু কৃপায়। গৌর গোবিন্দ কার নাম জানো? এক ঠাকুরের নাম। সেই ঠাকুর আবার গোবিন্দজির মন্দিরে আছেন, তোমরা জানো না? জানো? জেনে রাখো, জেনে রাখো। সেই ঠাকুর এখনো গোবিন্দজির মন্দিরেই আছেন। তিনি এখনো তার নিত্য সেবা পূজা হয়। তিনি গোবিন্দজি ছিলেন আগে, তখন ছিলেন পুরী মন্দিরে। মহাপ্রভু কাশীশ্বর পণ্ডিতকে পাঠাচ্ছিলেন বৃন্দাবনে, তুমি এখান থেকে ওখানে গিয়ে সেবা করো। কাশীশ্বর পণ্ডিত ওখানকার সেবা ছেড়ে আসতে চাইছেন, মহাপ্রভুর সেবা ছেড়ে আসতে চাইছেন। কাশীশ্বর পণ্ডিত পূর্ব লীলাতে তিনি আবার খুব কাছাকাছি লোক রাধাকৃষ্ণ, তিনি কাশীশ্বর পণ্ডিত হয়েছেন। তোমরা পড়ে দেখো, গৌর গণদোষে দেখি যাও, খুব কান্নাকাটি করছেন। তখন ওই গোবিন্দজিকে মহাপ্রভু আনতে বললেন কাশীশ্বর পণ্ডিত। সেই মূর্তি একই এতে, মানে গৌর সেই মূর্তিতে প্রবেশ করলেন, ওর সামনেই উনি দেখলেন সব। যাও এই মূর্তি নিয়ে যাও, পূজা করো। ওই মূর্তি সেবা করছিলেন তিনি পুরীতে। হ্যাঁ, আমার জন্য তোমার যখন হত হয়ে তাই নাও গৌর কৃষ্ণ মূর্তি, যুগ্ম থাকলেন, সেবা করেন। সেই মূর্তি আছেন এখন, যখন তিনি জয়পুরে গেলেন, জয়পুরে গোবিন্দজি মন্দিরে মূর্তি আছেন উপরে, উনি আছেন ডান দিকের সাইডে। পূজা হচ্ছে, ও খবর কেউ রাখে না। তোমাদের যদি কারো কাছে ছবি থাকে, ওখানে যেসব ছবি বিক্রি হয় তার মধ্যে সে মূর্তি আছেন ডান দিকে, চেনে না কেউ, বোঝে না কেউ, সেই মূর্তি আছে। ওর নাম হলো গৌর গোবিন্দ মূর্তি। আমি ওই কথা স্মরণ করি, ওখানকার নামকরণ করলাম। বেশিরভাগ ওই মূর্তিকে ললিতা দেবী বলে। হ্যাঁ, লোকজন, হ্যাঁ, যে জানে না, কেউ জানে না, তারা সকালে ললিতা 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 বলে। সেই মূর্তি সেই অনুসারে, নাম অনুসারে তাহলে মঠের নাম এই হোক। জি শব্দ লাগানো যাবে, তাতে ক্ষতি নেই। গৌর শব্দ আছে, আলাদা মঠের নাম আলাদা। শ্রী গৌর গোবিন্দজি গৌরীয় মঠ হতে পারে, অসুবিধা নেই, যেমন হয়। আর জীব আর জীব তো ওদিকে বাবার, সেটা অসুবিধা নেই। আর ওখানকার মঠের নাম তো শুধু শ্রী গোবিন্দজি গৌরীয় মঠ। শ্রী গৌর গোবিন্দজি গৌরীয় মঠ হলে আলাদা হয়ে গেল। মঠের তুমি বেশ, তোমরা যা মনে করো ভালো করো, ওই করে দেওয়া হয়েছে। কি হবে বলো? মানুষের চিন্তা একরকম, অনেকের চিন্তা অনেক রকম। আমি সবের ভিতরে ঢুকতে চাই না। গৌর প্রেমানন্দ। তারপরে আরম্ভ হয়েছে বঙ্গাব্দ। শোনা যায় এই বঙ্গাব্দটা লক্ষণ সেন, বল্লভ সেনের সময় থেকে চালু হয়েছে।
ভারতেতে এইসব অব্দ গণনা আরম্ভ হয়েছে। সব থেকে প্রাচীন অব্দ গণনা প্রাচীন মতে সে তো বরাহ কল্পাব্দ। কত? 432 কোটি বছর। 432 কোটি বছর অব্দ বা চলছে এখন। তারপরে দেখা যায় কল্লব্দ, কলি যেদিন থেকে প্রবৃত্ত হয়েছে সেই দিনটা সালটা এখন হবে 5099। তারপরে পুরনো দেখা যায় বিক্রম সম্বত। তারপরে দেখা যাচ্ছে খ্রিস্টাব্দ, 1998। এইরকম সব অব্দ গণনার একটা হিসাব আছে। কোনো কোনো রাজার সময় থেকে, কোনো কোনো বিশেষ ব্যক্তির সময় থেকে। পারমার্থিক মতে শ্রী গৌর সুন্দরের আবির্ভাব থেকে গৌরাব্দ, শ্রী গৌরাব্দ গণিত হচ্ছে। ওটা চলছে কত? 400 কত? 512। বিভিন্ন সময়ে এরকম অব্দ গণনা চলছে। খুব প্রাচীন বৈষ্ণব স্মৃতি আলোচনা করলে আমরা দেখি ভারতবর্ষে সমস্ত ধর্মকর্ম যা কিছু সব বৈষ্ণব স্মৃতি অনুসারেই চলত। পঞ্জিকাকার গণের গণনা অনুসারে দুরকম গণনা হতো, একটা চন্দ্রমাস আর একটা সৌরমাস। বর্তমানে সৌরমণ্ডলে সোলার সিস্টেমে যে গণনা, টেলিস্কোপিক যে গণনা, তাতে তারাই বলছেন যে গ্রহ সংস্থান কিছু পাল্টেছে আগের থেকে। পাল্টালেও বিভিন্ন পঞ্জিকাকারদের কতগুলো জিনিসে মিল হয়ে যাচ্ছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সোলার এক্লিপস, লুনার এক্লিপস, এগুলোতে মিল হয়ে যাচ্ছে। গঙ্গার জোয়ার ভাটা, পূর্ণিমা অমাবস্যা, এই সমস্তগুলোতে মিল হয়ে যাচ্ছে। এখন একটা পঞ্জিকা বাজারে চালু আছে যার নাম হলো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। বর্তমান যে সোলার সিস্টেমে যে পরিবর্তন এসেছে সেই নিয়ে এরাও গণনা করছেন, কিন্তু সামগ্রিকভাবে বৈজ্ঞানিক বিচারটা নেওয়া হয়নি বলে বিভিন্ন পঞ্জিকাকারদের সঙ্গে টাইমে কিছু তফাৎ হচ্ছে। কোথাও 1 ঘন্টা, কোথাও 6 ঘন্টা, কোথাও 1.5 ঘন্টা, কোথাও 2 ঘন্টা, কোথাও 2.25 ঘন্টা পর্যন্ত ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমার বক্তব্য বিষয় হচ্ছে গণনাটা কোন গণনা না হবে। সমস্ত ভারতবর্ষ যদি বৈষ্ণব স্মৃতি অনুসারে চলত, তাহলে হঠাৎ তার পার্থক্যটা এলো কেন? সে প্রশ্ন অনেকেই করতে পারেন, কিন্তু এর উত্তর দেওয়া আছে।
ভারতীয় জ্যোতিষ গণনার ক্ষেত্রেতে চন্দ্রমাসের এ অনুসারেই গণনাটা হতো। সে সম্বন্ধে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি খুব বড় জ্যোতিষী ছিলেন, আপনারা শুনে থাকবেন। তিনি কতগুলো জ্যোতিষ গ্রন্থও লিখেছেন, ব্যাখ্যা প্রকরণ গ্রন্থ। সেগুলো জ্যোতিষ তত্ত্ব, জ্যোতির্বিদ, সূর্য সিদ্ধান্তের ব্যাখ্যা, অনেকগুলো জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে ব্যাখ্যা গ্রন্থ সব নিয়ে লিখেছেন। এবং তার ছাত্র সব ছিলেন নাম করা আমাদের এই ভারতের শাস্ত্র মুখার্জি তার জ্যোতিষের ছাত্র ছিলেন। এইরকম ধরনের সব PM বাগচি মহাশয়, তিনি তার জ্যোতিষের ছাত্র সরস্বতী প্রভুপাদ। বাংলার নাম করা অনেকেই সরস্বতী প্রভুপাদের জ্যোতিষের ছাত্র ছিলেন। বিচারগুলো দুটো ভাগে ভাগ। এখন থেকে সময় যদি হিসাব করা যায় তাহলে 150-200 বছর থেকে রঘুনন্দন ভট্টাচার্য মহাশয়, শ্রী রঘুনন্দন ভট্টাচার্য মহাশয়, তিনি শাস্ত্র থেকেই গৌণ বাক্যগুলো নিয়ে একটা স্মৃতি করেছেন। টাইমটা হচ্ছে এখন 200 থেকে 200 বছরের মধ্যে। সেই অনুসারে এখানকার গণনাগুলো হচ্ছে, ডাইরেক্ট পঞ্জিকা যেগুলো। আবার অন্যান্য জায়গায়ও গণনা হয়, যেমন বারাণসীতে, এলাহাবাদের ওই দিকে, কাশ্মীর ওই দিকে, এদিকেও গণনা হচ্ছে। ওদের ওখানে ডাইরেক্ট পঞ্জিকাকে বলেন পঞ্চাঙ্গ, হরিহর পঞ্চাঙ্গ বলে একটা চালু ছিল। আমাদের বাংলায় সেটা ছাপা হতো, কিন্তু ওই দেশের জন্য গণনাগুলো ওই চন্দ্রমাস নিয়ে। কর্মজড় স্মৃতি আর সাত্তত স্মৃতি বলে দুটো স্মৃতি। সাত্তত স্মৃতি মানে বৈষ্ণব স্মৃতি, বহু প্রাচীন। রামার্চন চন্দ্রিকা ইত্যাদির বিচার বহু প্রাচীন, যুগ থেকে। এখন এই সমস্ত বিচারগুলোর সামঞ্জস্য আজকাল ঠিক লোকের কাছে তুলে ধরা হয় না। ব্যাপারটা এই স্মার্ত বিধানটা বা কি আর সার্থক বিধানটাই বা কি, অনেকেই জানেন না। আমাকে যদি বলতে বলেন তাহলে আমি বলবো সার্থক বিধানটা হলো বৈষ্ণব স্মৃতি। বৈষ্ণব স্মৃতির প্রধান গ্রন্থ এখন কি আছে বাজারে? হরিভক্তি বিলাস। এটা রচিত হয়েছে সনাতন গোস্বামী দ্বারা। গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীর টিকাও আছে হরিভক্তি বিলাসের উপরে। চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে এই বৈষ্ণব স্মৃতি রচিত হয়। চৈতন্য মহাপ্রভু বহু সুন্দর তিনি কতগুলো পয়েন্ট দিয়েছিলেন, সেই অনুসারে সনাতন গোস্বামী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ রচনা করেন। এর আগেকার নাম ছিল শ্রী ভগবত ভক্তি বিলাস।
পরবর্তীকালে তখন সংক্ষিপ্ত ছিল, তারপরে পরবর্তীকালে এটা আরো বক্তৃতা আকারে প্রকাশিত হয়, তখন নাম হয় শ্রী হরিভক্তি বিধান। প্রাচীন সাতত স্মৃতির ভিতরে দেখা যায় নারদ পঞ্চরাত্র, শীর্ষ পঞ্চরাত্র, এগুলো বহু প্রাচীন। নারদ পঞ্চরাত্র এখনো বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এই সমস্ত জিনিসগুলো আলোচনা করলে দেখা যাবে কার প্রাধান্য, সাতত স্মৃতির প্রাধান্য। 200 বছরের মধ্যে যে পার্থক্যটা এসেছে সমাজে, সেটা রঘুনাথ ভট্টাচার্যের ব্যবস্থা অনুসারে। সেই বিচার নিয়ে গণনা হচ্ছে ডাইরেক্টরি পঞ্জিকার। কিন্তু যেহেতু সাতত স্মৃতিকে অস্বীকার করা যায় না, তাই সেখানে ব্যবস্থা পাশাপাশি দেওয়া থাকে। আজ যদি ধর্মজড় স্মৃতি অনুসারে আজ যদি একাদশী হয়, তাহলে কাল হবে গোস্বামী মতে একাদশী পড়ায় পঞ্জিকায় লিখে দিতে হচ্ছে। আর একটা বিচার আছে, সেটা হলো চার বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এক সম্প্রদায়ের নাম হচ্ছে নিম্বাদিত্য সম্প্রদায়। তাদের বিচার অনুসারে, কপালদের বিচার অনুসারে বহু তফাৎ হয়ে যায় একাদশাদী উপবাসের ব্যবস্থা। রাত 12টার পর থেকে ওদের গণনা হয়। গণনাগুলো এইরকম আছে। ধর্মজড় স্মৃতি অনুসারে একাদশীর তিথি পালন করতে গেলে সূর্যোদয় বিদ্যা পালন করা, যেটা সাতত স্মৃতিতে বিধান নাই। সাতত স্মৃতিতে বিধান আছে অরুণোদয় বিদ্যা ত্যাগ করতে হবে একাদশীর ক্ষেত্রে। আর একাদশী ছাড়া অন্যান্য যেসব উপবাসের তিথি যেগুলো, বিষ্ণুব্রত বাসর, সেগুলো সূর্যোদয় বিদ্যা। কিন্তু একাদশীর বেলায় অরুণোদয় বিদ্যা নিশ্চয়ই ত্যাগ করতে হবে, সেই বিধান আছে। একাদশী ইতর অশেষ তিথি নাম রব্বুদয়ত প্রবৃত্তানামেব অরুণোদয় বেধা অসিদ্ধে বলে সনাতন গোস্বামী লিখছেন টিকায়। সেই জিনিসটা সার্টিফাই করেছেন বড়দেব বিদ্যাভূষণ, যিনি ভাষ্য টিকা লিখেছেন, গোবিন্দ ভাষ্য। ব্রহ্মসূত্রের উত্তর মীমাংসার যিনি ভাষ্য লিখেছেন, তার নাম গোবিন্দ ভাষ্য। তিনি বলছেন অরুণোদয় বিদ্ধন্তু সন্তেজ্য হরিবাসর, যে কথা আগে বললাম, জন্মাষ্টম্যাদিকং সূর্যোদয় বিদ্যাং পরিত্যাজেৎ। দুটা ক্ষেত্র, একটা অরুণোদয় বিদ্যা, একটা সূর্যোদয় বিদ্যা মানতে হবে। একাদশীর তিথির 1 ঘন্টা 30 মিনিট থেকে 36 মিনিটের মধ্যে যদি দশমী পড়ে যায়, তাহলে গোস্বামী মতে বা সাতত স্মৃতি মতে সেই দিন একাদশী হয় না। আর সাধারণ কর্মজড় স্মৃতি অনুসারে ওরা তো একাদশীর ক্ষেত্রে শুধু সূর্যোদয় বিদ্যা মানেন, তাদের সঙ্গে সাতত স্মৃতির পার্থক্য হয়ে যায়।
এরকম বহু তিথি সম্বন্ধে এরকম বিচার আছে, পার্থক্য হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কি করবেন, তারা তো মুশকিলে পড়ে যাচ্ছে। আজ গুপ্তটাসের সঙ্গে প্রিয়ম্বাচ্ছির পঞ্জিকার মিল হচ্ছে না, আবার এই দুই পঞ্জিকার সঙ্গে বিরুদ্ধ সিদ্ধান্তের মিল হচ্ছে না। সাধারণ গৃহস্থ সাধারণ যারা, তাদের তিথি নির্ণয় করতে, ব্রত বাসা দিতে খুব অসুবিধা হচ্ছে। এখন এর সুষ্ঠু বিচার কে দেবেন? এসব নিয়ে বহু প্রশ্ন। আবার দেখুন জন্মাষ্টমীর বিচার। সপ্তমী বিদ্যা, অষ্টমী পালন করা নিষেধ আছে। শাস্ত্র থেকেই আমি কোটেশন দিচ্ছি। যচ্চ বন্যী পুরাণাদু প্রত্যম বিদ্যাষ্টমী ব্রতম অবৈষ্ণব পরম তচ্চ কৃতম তদ্দেব মায়া বলছেন। অবৈষ্ণব পরম, সপ্তমী বিদ্যা অষ্টমী পালন নিষেধ। যচ্চ বন্যী পুরাণাদু, অগ্নি পুরাণ আরো অন্যান্য পুরাণাদিতে বর্ণনা করছে। আবার বলছেন পুরা দেবৈ ঋষিগণৈ শপদচ্যুতি সংকয়া সপ্তমী বেধজালেন গোপিতং জ্যেষ্ঠমী ব্রতম বলে যাচ্ছে। অথচ ওই ব্রত, ওই অনুসারে যারা ব্রত করছেন তাদের ব্রত পালন হচ্ছে কিনা প্রশ্ন আছে। এ নিয়ে বহু বক্তব্য স্মৃতির ক্ষেত্রে। যারা সপ্তমী বিদ্যা অষ্টমী তিথি পালন করছেন, জন্মাষ্টমী তিথি বলছেন তাদের ব্রত হচ্ছে না, শাস্ত্রের যুক্তি। আবার বলছেন শুদ্ধা অষ্টমী তিথি পালন করতে হবে। তার ভিতরে আবার বললেন সেই তিথি শুদ্ধ তিথি হওয়া চাই, আবার তার সঙ্গে রোহিণী নক্ষত্র যুক্ত হওয়া চাই বললেন। আবার বললেন তার সঙ্গে অভিজিৎ মুহূর্ত থাকা চাই। ক্রমশ ভালো, এটাকে চয়েস করে নিচ্ছেন। সকালের শেষের দিকে বললেন আবার কিং পুনর বুধবারেণ সোমেনাথি বিশেষতে, যদি সোমবার বা বুধবার যদি পড়ে জন্মাষ্টমী তাহলে আরো ভালো হলো। সকলের শেষে বললেন নবমী সংযুক্ত অষ্টমী যদি হয় সেটা সব থেকে ভালো।